পুলিশ এসে কেন ধাক্কাধাক্কি করবে? সেখানে নিজেদের নির্বাচন নিজেরা করব আমরা, কারো এসে আমাদেরকে সোজা করতে হবে না, আমাদেরকে দেখিয়ে। সে বুড়ো বয়সে এতটা অভিনয় জানে রে, তাকে নাটক সিনেমায় চান্স দেওয়া দরকার। আরে বুইরা বেটা, দেশের কি অবস্থা তুই দেখতেছিস না? হ্যাঁ, আরে ভাই ইউনুস হাটাও আর দেশকে বাঁচাও। পাশে জিন্দা গলি, আরেক পাশে কর্নেল অলি, মাঝখানে শাপলা কলি। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আরেক একটা পাগল দিয়া মিলাইছো মেলা, হে বাবা আরেক একটা পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, দরবারে সব পাগলের খেলা। আরেক একটা পাগল দিয়া মিলাইছো মেলা, হে বাবা আরেক একটা পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমাদের মনে হয় ইয়ানপসি করার সময় হয়ে গেছে। আমরা যারা ভাবতেছিলাম যে ডক্টর ইউনুস বুঝি রাজনীতি বুঝে না, সে শুধু বাণিজ্য বোঝে, ভুল ভাবতেছি। সে আসলে সবার চেয়ে রাজনীতি বেশি বুঝে। হাসিনা বলেন, খালেদা বলেন, যার কথাই বলেন, সবাই তার কাছে ফেল মারছে। মেটিকুলাস ডিজাইনের নির্মাতা হচ্ছে ডক্টর ইউনুস। সে মাহফুজকে ক্রেডিট দিতে যায় তার ভিতরের যে সত্যি কথা সেটা সে বলে ফেলছে। এরপরে দেখেন হাদিকে নিয়ে কাণ্ড। হাদি মারা গেল বাংলাদেশে, সে ক্রেডিট নেওয়ার জন্য, মানুষকে ভুলানোর জন্য সে এভার কেয়ার, সিঙ্গাপুর সব ঠিক আছে, এমন দিনে সে বলছে, যেদিন ছুটির দিন শুক্রবারে বলছে হাদি মারা গেছে। ইলাসে পিনাকি যা করার তা তো করছেই, কিন্তু ভেতরে কারা ছিল তারা কি পারতো না এই মফ ঠেকাতে? ইচ্ছে করে ঠেকায় নাই। ডক্টর ইউনুস চাইছে মুসলিম আর হিন্দুদের মধ্যে ঝগড়া লাগাই দিতে, যেটাতে সে উইন করছে। দেখেন ওই ছেলে, হিন্দু ছেলেটাকে মেরে তারপরে গাছের সাথে টাঙিয়ে বিভৎসভাবে পুড়িয়ে মারলো। ওই দিক থেকে যারা হচ্ছে হিন্দু তারা তো এটার উপরে ক্ষিপ্ত হবে, স্বাভাবিক। এদিকে হচ্ছে মুসলিম, তারাও হচ্ছে ক্ষিপ্ত হবে। হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া লাগাই দিছে। তার মানে হচ্ছে বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলিম যদি ঝগড়া লেগে যায় তাহলে একটা রণক্ষেত্রে পরিণত হবে। এখন আমরা ইউনুস সূরা পড়বো না ইয়ানপসি করবো, এটা এখন আমাদের ভাবতে হবে। যা কিছু করার মাহফুজের মাথায় তাল ভেঙে সে খাইছে, এখন আমাদের মাথায় সে তাল ভেঙে খাচ্ছে। বেসিক্যালি ডক্টর ইউনুস জামাতের সাথে অ্যালাইন করছে। তারা দুই পক্ষই চাচ্ছে না নির্বাচন বাংলাদেশে হোক। এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার সিদ্ধান্তে বিভিন্ন মহলে উঠেছে সমালোচনার ঝড়। কিংবদন্তি চিত্রনায়ক ও মুক্তিযোদ্ধা সোহেল রানা তীব্র নিন্দা জানিয়ে ফেসবুকে লিখেছেন, সেই তো তোদের আসল রূপ দেখালি, তবে এতদিন জনগণকে কেন বোকা বানালি? এদিকে চিত্রনায়ক এনসিপির নাম উল্লেখ না করলেও তার পোস্টের কমেন্ট বক্সে তা স্পষ্ট করেছে। শুরু থেকেই বলে আসছি, এই দলটা বিলুপ্ত হয়ে যাবে, কারণ ফ্যাসিবাদের আওয়াজ এই দলটির যারা লিডিং পর্যায়ের নেতা আছেন তাদের গলায় ছিল। ইভেন একসময় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লুঙ্গির তলে থাকা কতিপয় নেতা এই এনসিপি দলটাকে শেষ করে দিয়েছে। বন্যার টাকা আত্মসাতের ইস্যু থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের শহীদদের জন্য যে ফান্ড তৈরি করা হয়েছিল সেগুলোরও সুষ্ঠু বিনিয়োগ এবং বন্টন কোনোটাই বাংলাদেশের মানুষ দেখতে পায়নি। আস্তে আস্তে এনসিপির প্রতি আস্থা হারিয়েছে জনগণ। আর দিন শেষে এই টোটাল এনসিপির মধ্যে দুইটা মানুষকে আমি পছন্দ করি, আমার ভিডিও যারা দেখেন, এক হচ্ছে তাসনিম যারা, দ্বিতীয় হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। আর আজকে সেই তাসনিম যারা যখন এনসিপি থেকে পদত্যাগ করেছেন এবং কি স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন, বুঝতেই পারছেন দলটির ভেতরে কি পরিমাণ আসলে কাহিনী চলছে। এখন ক্ষমতায় থাকার কারণে ডক্টর ইউনুস এদের বিরুদ্ধে খুব বেশি তদন্ত হচ্ছে না, জাস্ট
ডক্টর ইউনূসকে বিদায় হতে দেন, দেখবেন এই আসিফ মাহফুজ সহ নাহিদ সহ যারাই আছে তাদের বিরুদ্ধে কি পরিমাণ ক্লেম হয়তো আমরা দেখতে পাই। আমার ধারণা, কারণ ঘটনা তো ঘটতেছে। কেন হঠাৎ করে তাসনিম যারা এই এনসিপি ছেড়েছেন? আমি এই প্রথমবার, একদম ফার্স্ট টাইম আমি তাসনিম যারার জন্য ভোট চাচ্ছি আপনাদের কাছে। তাসনিম যারা যে আসন থেকে দাঁড়াচ্ছেন তার মতন স্বচ্ছ মানুষকে আসলেই বাংলাদেশের দরকার। কারণ পাশ্চাত্য সভ্যতার যে কোনো দেশে একটা দেশের তার সিটিজেন আছে, তারপরে বাংলাদেশের জনগণের জন্য তিনি যেই স্ট্যান্ড নিয়েছেন তার পাশে থাকা এদেশের সকল জনগণের উচিত তাসনিম যারাকে ভোট দিবেন। আর তার মধ্যে কতটা ক্লারিটি আছে দেখেন। নির্বাচনের জন্য যেই 46 বা 47 লক্ষ টাকা তিনি ক্রাউড ফান্ডিং পেয়েছিলেন, সেই টাকাটা ফেরত দেওয়ার জন্য তিনি বলেছেন যে এনসিপির সমর্থক হিসাবে কেউ যদি তাকে টাকা দিয়ে থাকেন, এখন তারা চাইলে টাকাটা ফেরত নিতে পারেন। প্রশ্ন হচ্ছে, কেন তাসনিম যারা হঠাৎ করে এনসিপি থেকে পদত্যাগ করলেন? তো তাসনিম যারা তার একটি স্টেটাসে তিনি আসল ঘটনাগুলা প্রকাশ করে দিয়েছেন। তিনি লিখছেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ এবং মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের এবং দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। বুঝতে হবে যে এনসিপি জামাতের মধ্যে যে সমঝোতা চলতেছে, এনসিপির যে বর্তমান অবস্থান, দলের নেতাদের বিরুদ্ধে যে পরিমাণ দুর্নীতির অভিযোগ, তা আসলে এই দলটার প্রতি বিশ্বাস করেন তাসনিম যারা এবং হাসনাত আব্দুল্লাহ ছাড়া বাকি যারাই আছে, এদেরকে আপামর জনগণ একটা মেম্বারিও পাশ করাবে না। এটা আজকের ভিডিওতে বলে গেলাম। আর যদি হয়, বুঝতে হবে যে টাকা পয়সা যা আছে সেগুলো মাঠে বিনিয়োগ করা হয়েছে। আচ্ছা, এরপরে সে লিখছে, বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আচ্ছা, আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়াই করব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা 9 থেকে অংশগ্রহণ করব। একটি দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, সরকার এবং প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে যেহেতু আমি এখন কোনো দলের সাথে থাকছি না, তাই আমার সে সবকিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসাবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার যে অদম্য ইচ্ছাশক্তি, এর প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ এবং সমর্থন করেন, তবে আমি আপনাদের সেবা করার সুযোগ পাব। এরপর তিনি দুইটা বিষয় উল্লেখ করেছেন যে নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা 9 আসন থেকে 4693 জন ভোটারের সমর্থনযোগ্য একটি স্বাক্ষর নির্দিষ্ট ফর্মে প্রয়োজন। আমি বিশ্বাস করি আগামীকালকে 46,000 স্বাক্ষর তাসনিম যারা আপনার পক্ষে জনগণ দিবে। কারণ মানুষ ভালো মন্দ বোঝে, এনসিপির মতলব বোঝে, আপনার রাজনৈতিক মতলব বোঝে। আমি বিশ্বাস করি যারা ঢাকা 9 আসনের আছেন, যারা মুগদা, খিলগাঁও সহ এই এলাকাটার আছেন, এই এলাকার জনগণ কালকে দেখাই দিবেন যে আসলে তাসনিম যারার মতন মানুষকে বাংলাদেশের কেন প্রয়োজন। অপরদিকে তিনি বলছেন যে কিছুদিন আগে নির্বাচনী ফান্ড রেজিং এর সময় আপনারা অনেকেই ডোনেট করেছেন। আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান, অর্থাৎ তখন তিনি এনসিপির প্রার্থী ছিলেন, সেই হিসাবে হয়তো অনেকে টাকা দিয়েছেন, তো কতটা স্বচ্ছতা তার ভিতরে যে এখন যদি কেউ মনে করেন যেহেতু তিনি এনসিপি থেকে সরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন, কেউ যদি টাকাটা ফেরত নিতে চান, তাহলে একটা ফর্মের লিঙ্ক তিনি দিয়েছেন, সেই লিঙ্কে আপনার ট্রানজাকশন আইডি এবং ডিটেলস আপনি দিলে ভেরিফাই করে আপনার টাকা ফেরত দেওয়া হবে। সত্যি করে বলেন তো, এই এনসিপি দলটা নিয়ে যখন আমি 2-4টা এদের বিরুদ্ধে গিয়ে ভিডিও করতাম, তারপর এদের অন্যায়, তারপর এদের দুর্নীতি, এদের অপরাধ, এদের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, নানান কিছু যখন পত্রপত্রিকায় আসতো, অল্প কিছু আসতো, বেশি তো আসতো না, কারণ এরা ছিল ডক্টর ইউনূস সাহেবের কিংস পার্টি। তো ডক্টর ইউনূস সাহেবের কিংস পার্টি, আর তাদেরকে নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকায় নিউজ করবে, খারাপ খারাপ নিউজ করবে, ক্রিমিনাল নিউজ করবে। এটা তো ভাই তাদের মানে তাদের অস্তিত্বের সমস্যা। বুঝতে পারছেন যে সরকার আসে বাংলাদেশে,
এলা তত্ত্বাবধায়ক সরকার আসুক, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, তারা কম বেশি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতো, তার ফলে তারা বলতো না। এই ফাঁকে যদি 2-4টা নিউজ আমাদের চোখের সামনে আসতো, 2-4টা ভিডিও আমাদের চোখের সামনে আসতো, আমরা দেশের বাইরে বসে ভিডিও করে আপনাদেরকে সতর্ক করতাম এবং তাদেরকেও সতর্ক করতাম যে দেখো তোমরা কাজগুলো ভালো করছে না, তোমরা একটা বিরাট কমিটমেন্ট নিয়ে আসছো এই পজিশনে, এই দলটা যে গঠন করছো বিরাট একটা কমিটমেন্ট নিয়ে আসছো, 1400 ছেলে মেয়ে রক্তের উপর দাঁড়িয়ে রয়েছে তোমাদের এই দলটা, অর্থাৎ তাদের প্রতি অঙ্গীকার, তাদের প্রতি দায়বদ্ধতা, এগুলো থেকে তোমার এই দলটা দাঁড়ানো। এবং এই পোলাপানগুলো যে মারা গেছিল একটা সুন্দর বাংলাদেশ দেখার স্বপ্ন নিয়ে, এই পোলাপানগুলো মারা গেছিল এই জন্য না যে তোমরা মন্ত্রী এমপি হবে, হলে ভালো, দোষে কিছু বলতে দেখি না আমি, তারা এর জন্য মরেনি যে তাদের ওই জুলাই চেতনাকে বিক্রি করে তোমরা শত শত কোটি টাকা মাইরা তোমরা সিঙ্গাপুর, আমেরিকা, কানাডাতে গিয়া তোমরা জমাইবা, এগুলোর জন্য তো এই নিরীহ পোলাপানগুলো মরেনি, এগুলোর জন্য নিরীহ পোলাপানগুলো মরেনি। তারা বন্দুকের সামনে তাদের বুক ফুলে দাঁড়িয়েছিল শুধুমাত্র নতুন একটা বাংলাদেশ পাওয়ার জন্য, যেটা শেখ হাসিনা আপা মানে কিছুতেই কিছু করতে পারছিল, নানান সমস্যার ভিতরে বাংলাদেশ ডুবে গিয়েছিল। তো সেখান থেকে বের হওয়ার জন্য পোলাপানগুলো মারা যায়। তাদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা যখন এনসিপি দলটা গঠন করো, আমরা প্রত্যেকে জানপ্রাণ দিয়ে তোমাদেরকে সাপোর্ট করছি, কিন্তু বিশ্বাস করেন ভাই 3টা মাস যায়নি, 3টা মাস জানে একেবারে যে তারা যে 3-4টা ইসে ছিল উপদেষ্টা হিসেবে ছিল, প্লাস বাকি যারা ছিল, বাংলাদেশে এমন কোনো আকাম নাই এই ব্ল্যাকমেইলিং এর আকাম, এরে মামলার ভয় দেখে, এরে কুইরেটের শত শত হাজার কোটি টাকা তারা এর ভিতরে মেরে নিছে, বুঝছেন, এর ভিতরে মেরে ফেলাইছে শত শত হাজার কোটি টাকা। বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে, বড় বড় ব্যবসায়ী আছে, তাদেরকে বিভিন্ন রকম ফাঁদে ফেলায়, বুঝছেন, মামলার ভয়টয় দেখে, বুঝছেন, হত্যা মামলার ভয়টা থেকে জানেন তো আপনারা, বুঝছেন, এই বিএনপি এবং এনসিপি দুইজনে মিলাজিলা করছে। বিএনপির প্রসঙ্গে আমার ভিডিও না, বিএনপির বিচার করার জন্য বিএনপির অভিভাবক এখন আছে, তারেক রহমান ভাই এখন বাংলাদেশে আছে, তাদের বিচার সে করবে। আর আমি ভাই এনসিপির একজন সমর্থক, বুঝছেন, জামায়াতের একজন সমর্থক, ভালোবাসি আমি এদেরকে, তো কাজে আমি যেহেতু তাদের একজন সমর্থক, দুটা হক কথা বলার অধিকারও আমার আছে। তো এখন দেখেন যারা যখন চলে গেল, যারা টুডে চলে যেত, এর কারণ হলো সব মানুষ অর্থের কাছে বিক্রি হয়ে যায় না, সব মানুষকে আপনার অর্থ দিয়ে কিনতে পারবে না, টাকা পয়সা দিয়ে। যারা একটা সুন্দর সংসার আছে, তার বিয়ে হয়েছে, তার স্বামী আছে, সে অক্সফোর্ডে পড়াশোনা করেছে, যে ব্যক্তি হিসেবে তাকে বহু মানুষ ভালোবাসে, বাংলাদেশে বহু মানুষ এক কথায় তারে ভালোবাসে, যে তার যে ব্যক্তিত্ব আছে বা তার কিছু কইরা খাওয়ার মতো মুরুদও আছে। সে যে একজন ডক্টর, সে ডক্টর প্র্যাকটিসগিরি কইরেও তো তার নিজের রোজগার করে নিজে খাওয়ার মুরুদ আছে। আর বাকি যেগুলোর অবস্থা আপনার এনসিপি দলের এই নেতা কর্মী চেহারাদের অপরের দিকে তাকে দেখে এদেরকে একটা চাকরি দিবেন আপনি? বিশ্বাস করেন ভাই, আমার এখানে যদি একটা চাকরির জন্য আছে, আমি নিজেই চাকরি দিব না তাদেরকে। আমি যদি আমার সামনে বসে 3 মিনিট ইংলিশে কথা বলতে বলি, তাদেরকে 3 মিনিটে ইন্টারভিউ নিয়ে ইংলিশে একটাও পারবে না, সবগুলো ডিসকোয়ালিফাইড, কম বেশি, একেবারে সবাই না, 2-1 থাকতে পারে, মনে কষ্ট নিয়ে না, যারা আবার ইংলিশ একটু ভালো তারা মনে কষ্ট, তাদেরকে বাদ দিয়ে 2-4 জন বাদ দিয়ে বাকি যারা আছে, এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বের হয়ে এসেছেন, তারপরে বড় বড় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা বের হয়ে আসেন, অথচ সামনে বসে 3 মিনিট ইংলিশ বলতে পারে না। বলবে কোথেকে? কখনো জীবনে স্কুল কলেজে ঠিকঠাক মতো পড়াশোনা করছে নাকি? সব সময় ব্যস্ত ছিল শয়তানি নিয়ে, কেমনে পয়সা লুটপাট করুম, কারে তুইলা নিয়ে আমু, কোন মাইয়ার ঘরে গিয়ে রাতে যাবো, কোন মাইয়ারে নিয়ে, ওই দেখলেন এনসিপির এক নেতা কোন একটা বাজে মেয়েকে নিয়ে রাতে গেছে কারাকারি করতে লেগে, কার লগে সকালবেলা কানের ভিতরে কে গুলি করছে, সেই গুলি খেয়ে দিয়ে রাস্তা দিয়ে দৌড়িতেছে, ওই যে বগুড়ের ঘটনাটা, এটা নিয়ে একটা ভিডিও করছে, দেখে নিন। তো এই হলো এই দলটার হলো চরিত্র, বুঝছেন। এগুলো আমরা দিনের পর দিন দেখছি যে যাদেরকে মানুষ, তাদের এই কোয়ালিফিকেশন নাই যে কেউ একটা চাকরি দেবে এদেরকে, বুঝছেন, এরা আসছে হলো বাংলাদেশের নেতা হওয়ার জন্য। এই 2 লুবি জুলাইয়ের গাদ্দারের কারণে জুলাই যোদ্ধারা কাতারে শহীদ হবে এই সরকারের আমলে। এই সরকারের আমলে কাতারে জেলে যাবে জুলাই যোদ্ধারা, এটা লিখে রাখুন। আমি বলতেছি তো এই সরকারই করবে। এই 2 গাদ্দারের কারণে হয়েছে। এই 2 গাদ্দারের কোন ঠেকা পড়ছে যে তাদেরকে পদত্যাগ করে এমপি ইলেকশন করতে হবে? যোগ্যতা সম্পন্ন লোক এনসিপিতে ছিল না, বা যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিছে তারা ছিল না। তোদের কোন ঠেকা পড়ছে? তোরা ছাড়া কি সংসদ চলতো না? তোরা কেন পদত্যাগ করলি? 2 বছর খাইছস, আরো 5 বছর খাওয়ার জন্য, এটাই তো। এই যে ভুলটা করলি, এটার মাসুল তোদেরকে দিতে হবে। জুলাই যোদ্ধারা তোদের এই ভুলের মাসুল দিবে। তোদেরকে পাঠাইছে যাতে করে এই সরকারের থেকে নির্বাচন পর্যন্ত এই সরকারকে অভ্যুত্থানমুখী রাখা, যাতে কোনো ডিজিএফআই এর কালো থাবা এই সরকারের উপর পড়তে না পারে, তোদের সেই দৃষ্টি সজাগ রাখা। তোরা সেই করবি, কিন্তু তোরা সেটা না করে নির্বাচনের তাফসিল ঘোষণার আগে তোরা পদত্যাগ করে নির্বাচন করবি, সংসদে যাবি, আর 5 বছর খাবি। এই যে ভুলটা করছিস না, এটার মাসুল তোদেরকে দিতে হবে। জুলাই যোদ্ধারা এটার মাসুল দিবে। এই যে দেখ না, তোদের পদত্যাগের পরে কি হয়েছে? হাদি ভাই শহীদ হয়েছে, বিভিন্ন জায়গায় বোমা হামলা হচ্ছে, ছায়ানটও দিছে যে হামলা হয়েছে। কারা হামলা করছে? হয়তো ডেইলি স্টার আর প্রথম আলোতে কিছু মানুষ, হয়তো কিছু মানে অভ্যুত্থানের শক্তি এখানে হামলা করছে, কিন্তু উদিসি আর ছায়ানটে সম্পূর্ণ আওয়ামী লীগের হামলা, ডিজিএফআই এর হামলা, এটা অস্থিতিশীল করার জন্য। তারপরে এই যে তোদের শ্রমিক শক্তির একজন কেন্দ্রীয় নেতাকে গুলি করে হত্যা করছে। এই যে জুলাইয়ের একজন মানে বয়স বলতে পারেন, এই মেয়েটা, সৌরভী মেয়েটা, জুলাই যোদ্ধা, তার বয়স তাদের জন্য আতঙ্কের ছিল, স্বৈরাচারের জন্য। তাকে 50 কোটি টাকার চাঁদাবাজির মামলা দিচ্ছে। আপনি চিন্তা করতে পারেন এটা কি সম্ভব? 1-2 কোটিও না, 50 কোটি।
তাদেরকে মামলা দিয়ে তার গভীর রাতে তার মায়ের বুক থেকে তাকে কি গ্রেফতার করে নিয়ে গেছে। এভাবে তোদেরকে দিবে, কাউকে ধর্ষণের মামলা দিবে ডিজিএফআই, কাউকে দুর্নীতির মামলা দিবে, কাউকে চাঁদাবাজির মামলা দিবে, কাউকে বিভিন্ন অপবাদ দিয়ে হয় তোদেরকে জেলে পড়বে, তাহলে তোদেরকে শহীদ করবে। এটা মাথায় রাখে।